বাংলাদেশের কোঅর্ডিনেটর এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব আজিকুজ্জামান রতন ভাই অ্যান্ড মাই কমরেডস ফ্রম নেপাল। আমার মনে হয় এখন সময়টা এমন যে আমরা দীর্ঘ বক্তব্য শুনেছি এবং সবার কাছ থেকেই শুনেছি যাদের কাছে শোনা দরকার। আর খাবারের প্যাকেটও এসে গেছে, 2:20 বাজে, তাই না? আমার মনে হয় না যে আমি আর কোনো লম্বা বক্তব্য করা উচিত এবং সেটা করলে কোনো কাজে লাগবে। প্রথমত হচ্ছে আমার যা বলার তা কিন্তু এর আগের বক্তারা, আমাদের নেপালের যারা বক্তা ছিলেন এবং বাংলাদেশের যারা ছিলেন তারা সবাই বলেছে, এখানে নতুন করে যোগ করার কিছু নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমি কোনোভাবেই চাচ্ছি না যে আপনাদের খাবার আরো 10 মিনিট দেরি হোক। একটা ব্যক্তিগত কারণও আছে, আমার জন্য আবার লোকজন বসে আছে। আমার আরেকটা মিটিং আমি দিয়ে রেখেছিলাম, ভাবছিলাম এটা 11:30 থেকে 1:30 পর্যন্ত হবে, 1:30টার সময় আমি ওখানে জয়েন করব। তো সব মিলিয়ে যেহেতু খুব বেশি বলার নেই, আমি খুব দীর্ঘ বক্তব্য রাখবো না, আমি 3-4টা পয়েন্ট বলে শেষ করব। আমার মনে আছে 5ই আগস্টের পরিবর্তনের পরে আপনাদের একটি সভায় প্রেস ক্লাবে, আপনাদের এই সংগঠনের সবাই আমি একটা বক্তব্য রেখেছিলাম। সেখানে যারা যারা ছিলেন তাদের কাছে আমি স্মরণ করিয়ে দিব শুধু যে কয়েকটা কথা আমি বলেছিলাম। তার মধ্যে এক হচ্ছে সরকারি কর্মচারীদের আন্দোলন, এটা বাংলাদেশে এবং তাদের যে দাবি দেওয়া, এটা বাংলাদেশের অন্যান্য শ্রমজীবী মানুষের জন্য একটা মানদণ্ড। আমরা অন্যরা যখন বেতন স্কেল দাবি করে, মজুরি দাবি করে, তখন কিন্তু আমরা বলি যে সরকারি পে স্কেলের সর্বনিম্ন এত, এর নিচে তো আর নামতে পারবেন না, তাই না? এই যে গার্মেন্টসে যখন মজুরি দাবি করে তখন কিন্তু আমরা এটা বলি, বা অন্যান্য সব সেক্টরে, যে সরকারি কর্মচারীদের পে স্কেল এত, এর নিচে নামতে পারবেন না। সরকারি কর্মচারীদের পেনশন এতটুক, তাদের এই সুযোগ সুবিধা, এর নিচে নামতে পারবেন না। তার মানে আপনারা যেটা দাবি করেন বা আপনারা যেটা পান, সেটা বাংলাদেশের 7.5 কোটি শ্রমজীবী মানুষের জন্য একটা দাবি। সুতরাং আপনারা যখনই দাবি করবেন তখন এটা মাথায় রাখতে হবে যে এটা শুধু আপনাদের দাবি না, এটা শুধুমাত্র কিছু সরকারি কর্মচারীদের দাবি না। এটা আমি ওই দিনও বলেছি 3 মাস আগে, আজকেও বলতেছি আপনাদের এই একাদশ জাতীয় সম্মেলনে, যে সরকারি কর্মচারীদের দাবি যেন বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের দাবির প্রতিফলন হয়। ঠিক আছে, বুঝাতে পারছি আমি? এটা আমি অনুরোধ করব আপনাদের এই কনভেনশনে, কারণ এটা আপনাদের দায়িত্ব। আপনারা যেমন বলেছেন যে পাবলিক সার্ভিস হবে ফর দ্য পিপল, ঠিক তেমনি ওই পাবলিক সার্ভিসের ইউনিয়ন হিসাবে, বাংলাদেশের সবচেয়ে বড় এবং পুরনো সংগঠন হিসাবে আপনাদেরও দায়িত্ব কিন্তু অন্যদের কথা বলা, শুধু নিজের কথা বলা না। কারণ আপনারা পুরো দেশের নেতৃস্থানীয় একটি সংগঠন এবং আপনাদের উপর ভিত্তি করে অন্যরা দাবি করে। দ্বিতীয়ত, আমি ওই দিন বলেছিলাম যে আপনাদের যে দাবিগুলো, এগুলো বাংলাদেশের জনগণ সমর্থন করে কিনা। কারণ সরকারি কর্মচারীদের সংকটটা কি, তা অনেক সমস্যা জর্জরিত, কিন্তু মানুষকে জিজ্ঞেস করেন, একজন সাধারণ মানুষ, একজন শিক্ষিত মানুষ, সবাই বলবে ও সরকারি কর্মচারীরা সব ঠিক আছে, তাদের বেতন আছে, তাদের বাসস্থান আছে, তাদের চলাচল আছে, তাদের চাইতে ভালো আর বাংলাদেশে কেউ নাই, তাই না? ইভেন কি এত বড় যে আন্দোলন হলো, রক্তক্ষয়ী আন্দোলন, এই আন্দোলনটা শুরু হয়েছিল কি দিয়ে? প্রশাসন ক্যাডার, অর্থাৎ বিসিএস এ যারা বৈষম্য না থাকে, সরকারি চাকরিতে যারা বৈষম্য না থাকে, তাই না? পরে এটা সার্বজনীন বৈষম্য রূপ নিয়েছে, পরে একটা গণতান্ত্রিক আন্দোলনের রূপ নিয়েছে, পরে এটা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উৎখাতের রূপ নিয়েছে, কিন্তু শুরু হয়েছিল সরকারি চাকরিতে যারা কোটা না থাকে, তাই তো ব্যাপারটা? আপনারা সবাই জানেন যে 2018 সালে অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন দিয়েছে, সেই প্রজ্ঞাপনে নিচের দিকের অনেক কর্মচারী আর স্থায়ী কর্মচারী হতে পারে না, তাই না?
অনেকগুলো পদ তারা বলেছে এই পদে কোনো স্থায়ী কর্মচারী নেওয়া যাবে না। ঠিক তো নাকি না ভুল বলতেছি? আমি জানি ক্ষুধা লাগছে সবার, তবু 5 মিনিট কথা বলে শেষ করি। হ্যাঁ, এখন এইটার ব্যাপারে আপনাদের অবস্থান কি খুব স্পষ্ট করতে হবে। কারণ ওই যে রতন ভাই বলছে না যে 1300 শাখার সোনালী ব্যাংকে 1200 জন কর্মচারী। আমি ব্যাংকে ছিলাম, ব্যাংকের ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ছিলাম সারা বাংলাদেশের। আমরা যখন মতিঝিলে দাঁড়িয়ে বলতাম যে আজকে মতিঝিল চলবে না, সেদিন চলতো না। কারণ এই মতিঝিলেই আমাদের সংখ্যা ছিল প্রায় 18,000। ঠিক আছে, কিন্তু এখন আমার মতো 50 জন নেতাও যদি একত্রই বলে চলবে না, কিছু যায় আসে না, কারণ আমাদের কর্মচারী নেই। তা আপনাদেরও এমন অবস্থা যেন না তৈরি হয় যে আস্তে আস্তে আপনারা সংখ্যালঘু হয়ে যান, ছোট সংগঠন হয়ে যান। এটা যদি না হন তাহলে আপনাদের দাবির মধ্যে আউটসোর্সিং এর দাবি আসতে হবে, আপনাদের সদস্যদের মধ্যে আউটসোর্সিং এর সদস্য আসতে হবে, আপনাদের দৈনিক মজুরিতে যারা কাজ করে তাদের দাবি আসতে হবে। আমরা যখন কমিশনের আলোচনা সারা বাংলাদেশে করতেছিলাম, তখন অনেক আউটসোর্সিং কর্মচারী, দৈনিক মজুরির কর্মচারী আমাদেরকে বলেছেন যে আমাদের কথা কিন্তু ইউনিয়ন ঠিক মতো বলে না, আমরা তাদের সদস্য হতে পারি না। এই জায়গাটা আমাদের বন্ধ করতে হবে। আপনারা অনেক ভালো কথা শুনেছেন আমার আগে যারা বক্তব্য রেখেছে তাদের কাছে। আমি একটু আমার অভিজ্ঞতার ভিত্তিতে একটু করা কথা বলি, ঠিক আছে? কিছু মনে করেন না কিন্তু, কারণ আমি কিন্তু একজন ট্রেড ইউনিয়ন কর্মী, আমার অধিকার আছে আপনাদের সাথে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেইটা শেয়ার করা। সুতরাং সংগঠনের শক্তি যদি বাড়াতে হয়, আপনার দপ্তরে যত মানুষ কাজ করতেছে, সে অস্থায়ী হোক স্থায়ী হোক, সে দৈনিক মজুরির হোক, তাকে আপনাদের সাথে রাখতে হবে, তার কথা বলতে হবে। আমাদের কাছে একদল কর্মচারী আসছিল, তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী, বেতন হয় রাজস্ব থেকে, কিন্তু নিয়োগ অস্থায়ী। নিয়োগপত্রে লেখা আছে আপনার ডিউটি সার্বক্ষণিক। মাত্র 10 দিন আগে আমরা মে দিবস পালন করছি, তাই না? এখানে WFTর কারণে আপনারা সবাই আন্তর্জাতিক স্লোগান দিয়েছেন, সলিডারিটি। আমাদের নেপালের কমরেডরা এসেছেন, আরো অনেকে আসতে পারতেন। আমার খুব ভালো লেগেছে এই মঞ্চ থেকে আপনাদের মহাসচিব স্বাধীন ফিলিস্তিন এবং যুদ্ধ বন্ধের স্লোগান দিয়েছে। একটা ইউনিয়নের জন্য একটা বিশাল ব্যাপার বাংলাদেশে, কারণ আমরা এখন আর যুদ্ধবিরোধী মিছিল করি না, একসময় করতাম, ভুলেই গেছি যে যুদ্ধবিরোধী মিছিল করা যায়। আমাদের প্যালেস্টাইনের পক্ষের আন্দোলনগুলো এখন আর ট্রেড ইউনিয়ন আন্দোলন, এটা এখন অন্যান্য আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই যে চেতনা আপনাদের মধ্যে এখন আছে, আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের চেতনা, আন্তর্জাতিক সংগতির চেতনা, এই চেতনাকে বাড়াতে হবে। মাত্র 10 দিন আগে মে দিবস ছিল, কিন্তু এই বাংলাদেশে সরকারি দপ্তরে শ্রমিকদের নিয়োগপত্রে লেখা আছে তাদের ডিউটি সার্বক্ষণিক, মানে 24 ঘন্টা। তাহলে আমাদের কি মে দিবস করার অধিকার আছে? আছে কি? নাই। আর শেষ কথাটা হচ্ছে আমার, যে আপনারা কিন্তু আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাই না? আপনাদের দাবিও আছে ট্রেড ইউনিয়ন অধিকার চাই, কিন্তু আসলে আমরা সরকারি কর্মচারীদের কিন্তু ট্রেড ইউনিয়ন অধিকার নাই, আছে কি? আমরা সংগঠিত হই যেহেতু দীর্ঘদিন যাবত আমার সাংগঠনিক অধিকার, আমরা একটা ব্যবস্থা আছে এবং সাংবিধানিক অধিকার আছে। কিন্তু যদি কোনো কারণে কোনো সরকার বিপদে ফেলতে চায়, যদি বলে আমরা আলোচনা করবো না, কিছু করার নাই কিন্তু। সুতরাং এই ট্রেড ইউনিয়ন অধিকারের আদায় আন্দোলনটা খুব জোরে সোরে করতে হবে। আমরা এবার দাবি করেছি আমাদের কমিশন রিপোর্টে যে কোথায় কাজ করে এটা কোনো বিষয় না, তার কিছু মৌলিক অধিকার এবং তার সংগঠিত হওয়ার অধিকার থাকতে হবে। আমরা মনে করি যে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এই দাবি জোরে সোরে আনতে হবে যে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন কর্মচারী হিসাবে বাংলাদেশের সাংবিধানিক অধিকার, বাংলাদেশ যে জাতিসংঘের সদস্য, ILOর সদস্য, সে অনুযায়ী আমার ট্রেড ইউনিয়ন অধিকার, দর কষাকষির অধিকার দিতে হবে। নাহলে দেখবেন
কখনো কখনো কোনো রাজনৈতিক দলের সরকার আপনাদেরকে বিপদে ফেলাবে, কখনো কখনো কোনো রাজনৈতিক দলের সরকার আপনাদেরকে পুতুল বানাবে, পক্ষে নিবে, তাদের মুখপাত্র বানাবে, কিন্তু আসলে আপনাদের সমস্যার কোনো সমাধান হবে না। সুতরাং যদি সরকারি কর্মচারীদের সত্যিকারভাবে সমস্যার সমাধান করতে হয়, যদি সরকারি কর্মচারীরা বাংলাদেশের শ্রমজীবী মানুষের সংকট, সমস্যা, বেদনা, সুখ দুঃখের প্রতিফলন ঘটাতে চায়, তাহলে আমাদের নিজেদের ট্রেড ইউনিয়ন অধিকার, দর কষাকষি অধিকার, আইনানুগভাবে দর কষাকষি অধিকার, এবং আমাদেরকে সম্পৃক্ত হতে হবে সারা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের সাথে, শ্রমজীবী মানুষের সাথে, যাতে সবাই যেমন কোনো সেবা পেতে আপনাদের কাছে যায়, ঠিক তেমনি অন্যান্য ইউনিয়নগুলো আপনাদের কাছে আসবে তাদের সাথে ভাগিদার হওয়ার জন্য। যেখানে শ্রমিক যায় সেখানে সবাই কিন্তু সরকারি কর্মচারী। একজন শ্রমিক যখন চিকিৎসা নিতে যায় মেডিকেল কলেজ হাসপাতালে, সে একজন সরকারি কর্মচারীর কাছে যায় তো নাকি? একজন শ্রমিক যখন কোনো কাজের জন্য তহসিল অফিসে যায়, সে একজন সরকারি কর্মচারীর কাছে যায় তো। কিন্তু ওই সরকারি কর্মচারী একজন শ্রমিককে যে সার্ভিস দেয়, আর একজন ভিআইপি কে যে সার্ভিস দেয়, কি সার্ভিস দেয়? কি দেয় না তো, দেয় কি? সুতরাং এই অবস্থা আমাদের যাওয়া দরকার যে আমি সরকারি কর্মচারী, আমি জনগণের সেবক, জনগণের মধ্যে যার সেবা সবচেয়ে জরুরি, সে সচিব নাকি সে ক্লার্ক, সে কৃষক নাকি শ্রমিক, নাকি সে বড় ব্যবসায়ী নাকি রাজনীতিবিদ, আমার জানার ব্যাপার না। এই অবস্থা আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা চাই যে গণতন্ত্রের স্বপ্ন আমরা দেখতেছি, যে বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি, যার জন্য এত লোক জীবন গেল, যার জন্য আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য সবাই সব জায়গা থেকে, যে যেখানে আছে সেখান থেকে আমরা, আমাদের একটা কর্মসূচি থাকবে, আমাদের একটা লক্ষ্য থাকবে, আমাদের একটা চর্চা থাকবে, আমাদের একটা অঙ্গীকার থাকবে। রাজনৈতিক দলগুলো করবে, আমরা করব না তা যেন না হয়। সেখানে আজকে একাদশ সম্মেলন আপনারা যে স্লোগান নিয়ে শুরু করেছেন, পাবলিক সার্ভিস ফর দ্য পিপল, পলিটিক্স হইতে হবে ফর দ্য পিপল, ট্রেড ইউনিয়ন হতে হবে ফর দ্য পিপল, তাই না? সবার জন্য। এই মন্ত্র নিয়ে আমরা এখান থেকে বেরোবো এবং আমরা দেখতে চাই হয়তো আগামী দ্বাদশ সম্মেলনে আপনাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের অন্যান্য শ্রমজীবী মানুষও, এবং আপনাদের উপর নির্ভর করতেছে সবাই। একজন শ্রমিক যেন গিয়ে প্রথমেই খুঁজে বের করে মেডিকেল কলেজে যে আমি একজন কর্মচারী, আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী, এখানে আরেকজন কর্মচারীর কাছে আমি সেবা চাই, আমি ভিআইপি নাকি তাতে কিছু যায় আসে না। এই সংস্কৃতি থেকে আমাদের দূরে আসতে হবে, এবং আপনারা সেক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারেন, কারণ আপনারাই সব জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। আপনাদের হাত দিয়ে কিন্তু সবার সেবাটা শুরু হয় এবং শেষ হয়। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি সংগতি জানাচ্ছি। দুনিয়ার মজদুর এক। অসংখ্য ধন্যবাদ সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, মাননীয় চেয়ারম্যান, শ্রম সংস্কার কমিশন ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস। আমি এ পর্যায়ে আমাদের